এইমাত্র খান ম্যানশনের সদর দরজা দিয়ে রোলস রয়েলের স্পেকটা মডেলের বৈদ্যুতিক গাড়ি ঢুকলো। গাড়িটি ভেতরে ঢুকে অটোমেটিক ব্রেক কষতেই দারোয়ান সময় অপচয় না করে দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে গাড়িটির অবস্থানরত ব্যক্তিটি তার লোফার বুট পরিহিত পা মাটিতে পদার্পণ করে বেরিয়ে এলো। দারোয়ানকে হুকুম করার আগে সে নিচ থেকেই এগিয়ে গিয়ে গাড়ির ডিক্কি থেকে টলিগুলো বের করে ভেতরে নিয়ে যেতে লাগলো। অজ্ঞাত ব্যক্তিটি তার দুহাত পকেটে ভরে শটান দাঁড়িয়ে মেনশনটি একবার অবলোকন করে নিল। তখনই মেনশন থেকে নুসাইবা বেরিয়ে এসে ব্যক্তিটিকে দেখে উদ্দীপিত হয়ে ছুটে গিয়ে সবাইকে বলতে লাগলো, দেখো দেখো, জুবরান ভাইয়া চলে এসেছে। নুসাইবার ডাকে সকলে ক্ষণিকের ব্যবধানে সুরসুর করে বেরিয়ে এসে জুবরানের ওপর খুশিতে হামলে পড়ল। সবাই একসাথে তাকে ঘিরে ধরায় তাদের দুহাত সামলে জুবরানের চোখ উল্টে বলল, হোয়াটস দ্য প্রবলেম? আমি তো ভেতরে যাচ্ছিলামই, তোমাদের কে বলেছে বাইরে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়তে? আমি কি ফুটবল গোল করে এসেছি নাকি ক্রিকেটে হ্যাটট্রিক? কোনটা? দ্যাট সার্স এ চাইল্ডিং থিঙ্ক। সুফি বেগম তখন ছেলের মুখে আলতো করে হাত রেখে বললেন, তুই বুঝবি না এসব, আবেগহীন ছেলে একটা। তোকে দেখার জন্য মনটা কেমন ছটফট করে জানিস? তাই তর সইতে না পেরে আমরা এমন করি। ইয়া হোয়াট এভার। সুফি বেগম দেখল তার বিদেশ ফেরত ছেলেটা দেশে এসে নামতেই এই ভ্যাবসা গরম আবহাওয়ার সাথে মানিয়ে নিতে না পেরে একটু সময় বাইরে দাঁড়িয়ে থেকে ঘেমে টেমে একাকার হয়ে হলুদ ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করে এসেছে। পরনের শার্টটাও ভিজে যুবথুপু হয়ে শরীরের ভেতরে লেপ্টে আছে। তাও মুখে কোনো প্রকাশ নেই ছেলেটার। তিনি ভাবলেন, তার ছেলেটা এত শক্ত মনের কেন? বাকি ছেলেদের মতো সেও কেন তার মায়ের সাথে সব কথা প্রকাশ করে না? সুফিয়া বেগম এসব ভাবতে ভাবতে ছেলের মুখটা নিজের আঁচল দিয়ে মুছে দিলেন। অন্যদিকে জাফরিন তার বারান্দায় দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিল এতক্ষণ জুবরানকে, কিন্তু দুর্ভাগ্যক্রমে জুবরানের প্রখর দৃষ্টি সে ধরা পড়ে যায়। জুবরান তার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে হেসে ভেতরে চলে গেল। তার এমন রহস্যজনক হাসিতে জাফরিনের ভেতরে কেন অযাচিত কিছুর আগাম বার্তা দিতে থাকলো। সে দুহাত বুকে হাত রেখে আতঙ্ক নিয়ে সেখানেই বসে পড়ল। কিছুক্ষণ পর নুসাইবা জাফরিন তার রুমে খুঁজতে ওপরে চলে আসতো, কিন্তু তার রুমে না পেয়ে বারান্দায় গিয়ে দেখলো জাফরিন তার বারান্দায় শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে বসে আতঙ্কিত হয়ে কিছু একটা ভাবছে। নুসাইবা জাফরিনের পিঠে হাত রাখতেই জাফরিন চমকে গেল। পিছনে তাকিয়ে দেখলো নুসাইবা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আসছে। জাফরিন নিজেকে স্বাভাবিক করে নুসাইবাকে জিজ্ঞেস করলো, নুসাইবা, তুমি এখানে? নুসাইবার স্বভাব যে যখন তখন জাফরিনের রুমে এসে গুড়গুড় করতে থাকে, তবুও জাফরিন কখনো তাকে এমন প্রশ্ন করে না। কিন্তু আজ জাফরিন এমন অদ্ভুত কাণ্ডে নুসাইবা বলল, হ্যাঁ, কিন্তু আমাকে দেখে তুমি এতটা অবাক হলে কেন? আমি তো তোমার রুমে সব সময়ই আসি। জাফরিন বুঝতে পারলো সে বেবাচাকে খেয়ে উল্টোপাল্টা প্রশ্ন করে ফেলেছে। সে নিজের কথা শুধরে বলল, না, তোমাকে দেখে অবাক হইনি। আমি বলতে চেয়েছিলাম, তুমি কি কোনো কিছু বলতে এসেছো? আমি তো তোমাকে ডাকতে এসেছিলাম। জুবরান ভাইয়া এসেছে নিজে, সবাই ছিল তখন, কিন্তু তুমি ছিলে না, তাই তোমাকে ডাকতে এলাম। ভাইয়া সবার জন্য গিফট এনেছে, নিচে চলো। না নুসাইবা, তুমি যাও, আমার ভালো লাগছে না, আমার একটু ঘুমানো দরকার। কিন্তু আমার ভালো লাগলে আমি নিজেই নেমে আসব। প্লিজ জোর করো না বোন আমার। নুসাইবা জাফরিনের কথা বেঁধে বাধ্য মেয়ের মতো চলে গেল। নুসাইবা যাওয়ার পর জাফরিন দরজা আটকে শুয়ে পড়ল। এইসব ভাবনার মাথা থেকে বের করতে সে ঘুমানোর প্রচেষ্টা করতে লাগলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, সন্ধ্যা গড়িয়ে রাত নামলো, তবুও জাফরিন তার রুম থেকে বেরোলো না। রাতে খাবারের সময় নুসাইবাকে জাফরিন বলছে আজ তার ভালো লাগছে না। সে সেই জন্য তার রাতের খাবার নুসাইবা উপরে নিয়ে এসে গেছে। পরদিন জাফরিন সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে সবার আগে অফিস চলে গেল। নাস্তাও করলো না, যেন তার জুবরানের মুখোমুখি হতে না হয়। অফিসে পৌঁছে জাফরিন তার ডেস্কে বসা মাত্রই শুনতে পেল তাদের অফিসে নাকি নতুন সিইও জয়েন করছে, যার কারণে জাওয়াদ খান, ইমতিয়াজ খান আর জাভেদ খান রিটায়ার করছে। জাফরিন আয়শাকে গিয়ে জিজ্ঞেস করলো এই ব্যাপারে। তখনও আয়শা নতুন সিইও এর অফিসে কেবিনটাই দেখিয়ে দিল। জাফরিন হ্যাসূচক মাথা নাড়িয়ে সেই দিশায় হাঁটা দিল। কেবিনের সামনে একে এসেই জাফরান নক করার জন্য হাত বাড়ালো, কিন্তু তার আগে ভেতর থেকে কেউ বলল কাম। আওয়াজটা জাফরিনের অনেকটা কাছ থেকে চেনা চেনা শোনা মাত্রই জাফরিন শঙ্কিত হয়ে ভাবতে লাগলো এটা জুবরানের কণ্ঠস্বর। কিন্তু সে মনকে প্রশ্রয় না দিয়ে ভাবলো এটা হয়তো তার মনের ভুল হবে, কারণ জুবরান এখানে আসতে যাবে কেন? সে তো এখন তার রুমে ঘুমাচ্ছে। জাফরিন এত শত চিন্তা একপাশে রেখে ভেতরে ঢুকে গেল। ভেতরে গিয়ে দেখলো কেবিনে বসা ব্যক্তিটি ইজি চেয়ারে ঘুরিয়ে অপর পাশে মুখ করে বসে হাতে পেপার ওয়েট ঘোরাচ্ছে। তখন জাফরিনের কণ্ঠস্বর খাদে ফেলে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি স্যার, আমি বাকি এমপ্লয়ীদের থেকে শুনলাম আপনি নাকি
আজ আমাদের কোম্পানির নতুন সিইও হিসেবে জয়েন করেছেন, সেটাই জানতে এলাম। জাফরিনের কথায় ব্যক্তিটি চেয়ার ঘুরিয়ে মুখোমুখি হতে জাফরিন বড়সড় একটা ঝটকা খেয়ে গেল। চোখ বড় বড় করে তার বিস্মিত দৃষ্টি মিলালো জুবরানের সাথে। তখন অপর পাশে বসা জুবরান হাসকি স্বরে বলল, হোয়াট আর ইউ সো স্ক্যারেড ফায়ারফ্লাই? হ্যাভ আই ডান সামথিং রং? জুবরানের জাফরিনের এই নামে ডাকার পর জাফরিনের মেজাজটা তরতর করে বেড়ে গেল। সে আতঙ্ক ভয় সব একপাশে রেখে তীক্ষ্ণ ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি এখানে কি করছেন? আপনি দেশে কেন ফিরেছেন? আপনাকে না বলেছিলাম এখন না ফিরতে? জাফরিন এমন উত্তরে জুবরান স্বাভাবিক মেজাজ বিগড়ে গেল। রাগের সমস্ত শরীর টকবক করতে লাগলো। সে তার রাগ দমানোর যথেষ্ট চেষ্টা করেই রুষ্ট কণ্ঠে বলল, মিস জাফরিন, ফর ইউ কাইন্ড ইনফরমেশন, এই অফিসে এখানে অফিসিয়ালি কাজকর্ম হয়। আপনার সাংসারিক কথাবার্তা শোনার জন্য আমি এখানে বসে নেই। এইসবের জন্য আগে বাসায় যাই, তারপর না হয় ডিল করব, কেমন? জাফরিন জুবরানের কাছে অপমানিত হয়ে রাগে গজগজ করতে করতে বাক্যহীন হয়ে বেরিয়ে গেল। সে যেন জুবরান ইচ্ছা করে এমন করছে, যেন তাকে অপদস্থ করতে পারে। জাফরিন বেরোতেই দেখলো আবিদ অফিসের দরজা খুলে ঢুকছে। জাফরিনের চোখে পড়া মাত্রই আবিদ তার সামনে সে দাঁড়িয়ে বলল, জাফ, তুমি আজ এত তাড়াতাড়ি অফিসে এলে যে? তোমার কথা জিজ্ঞাসা করতেই আম্মু বলল তুমি নাকি নাস্তা না করেই বেরিয়ে গেছো। ইম্পর্টেন্ট কোনো কাজ ছিল আজ? জাফরিন এমনিতে রেগেছিল, তার উপরে আবিদের করার প্রশ্নে জাফরিন প্রথমবারের মতো তার সাথে রেগে প্রত্যুত্তর করে বলল, কেন আমাকে আপনাদের সবার কাছে সব কাজের জন্য জবাবদিহি করতে হবে? আমার কি নিজস্ব কোনো ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে না? জাফ, আমি এমন কিছুই বলতে চাইনি, তুমি আমাকে ভুল বুঝো না। থামুন, আমার আর কিছু বোঝার প্রয়োজন নেই। আবিদের কথার মাঝে থামিয়ে জাফরিন রাগ দেখিয়ে বেরিয়ে গেল অফিস থেকে। আবিদ সেদিকে উদাস চোখে চাকিয়ে পকেট থেকে ফোনটা বের করে ড্রাইভারকে কল করে বলে দিল জাফরিনকে সাবধানে বাসে পৌঁছে দিতে। রাতের অন্ধকারে ঘনীভূত হওয়া পূর্ব আকাশ গোধূলি রঙে রঞ্জিত রয়েছে। লাল আর বেগুনি মিশ্রিত আবহাওয়ায় আকাশ অদ্ভুত এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করছে। মাগরিবের আজান শেষে জাফরিন নামাজ আদায় করে নিচে নেমে তার বাগানটা এসে দেখে একাই হাঁটছে। কিছুক্ষণ এক নাগাড়ে হাঁটার পর সে দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে অনেক সকালে ঘটনা কথা ভাবতে লাগলো। জাফরিন সেই সকাল থেকেই মন ভার হয়ে আসছে। সে শুধু শুধু জুবরানের রাগ আবিদের উপর ঝেড়েছে আজ, অথচ আবিদের কোনো দোষী ছিল না এখানে। জাফরিন মনে মনে নিজের ভুল বুঝতে পেরে ঠিক করলো আবিদ এলে সে তার কাছে ক্ষমা চাইবে। সেই ভেবে জাফরিন দোলনায় বসে তার আসার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর আবিদ গাড়িতে এসে সদর দরজা দিয়ে ভিতরে ঢুকলো। আবিদ গাড়ি পার্ক করে হেঁটে আসতেই দেখলো জাফরিন বাগানের দোলনায় বসা। আবিদকে দেখে জাফরিন দোলনা থেকে নেমে সোজা হয়ে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে আসলো। আবিদ হাসি মুখ করে বলল, আমি কিন্তু এখন প্রশ্ন করতাম যে তুমি একা একা দোলনায় কি করছো, কিন্তু তুমি রেগে যাবে বলে বললাম না। থাক বাবা, আজ রেগে গিয়ে কি যে ভয়টা দেখালে আমাকে বলার মতো না। আপনি কি রেগে নেই আমার উপর? আমি তখন অনেক খারাপ আচরণ করেছি আপনার সাথে, এর জন্য আমি অনেক লজ্জিত। আমাকে ক্ষমা করবেন। একদমই না, তুমি হয়তো কোনো বিষয় নিয়ে অনেক চিন্তিত ছিলে, তাই না? তোমার যে কোনো সমস্যার ব্যাপারে আমাকে তুমি বিনা দ্বিধায় বলতে পারো। আমি সব সময় তোমার পাশে আছি আর থাকবো ইনশাল্লাহ। আবিদের মোহময় কথায় জাফরিন ভাবতে লাগলো সে এমন অমায়িক মানুষটার সাথে কিভাবে তখন খারাপ আচরণ করতে পারলো। আবিদ তখন জাফরিনের ভাবনায় ছেদ ঘটিয়ে বলল, চলো এখন ভেতরে যাওয়া যাক। দাঁড়ান, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো, আমি শুনছি। জুবরান ভাইয়া যে আমাদের অফিসে নতুন সিইও হিসেবে জয়েন দিবে, সেটা কি আপনি আগে থেকে জানতেন? না, আমিও আজই জানলাম। শুনেছি এ বিষয়ে নাকি ভাইয়ার আমেরিকা থাকাকালীনই বড় আব্বুর সাথে ফোনে কথা হয়েছিল। আমি প্রথমে শুনে অবাক হয়েছিলাম, কারণ ভাইয়ার তো কখনোই ইচ্ছে ছিল না অফিসের দায়িত্ব নেওয়ার। তবে পর মুহূর্তে অনেক খুশিও হয়েছি, কারণ ভাইয়া তার দায়িত্ব বুঝে নেওয়া শুরু করে দিয়েছেন। ও ঠিক আছে। হ্যাঁ ম্যাম, চলেন যাওয়া যাক তাহলে। জাফরিন হ্যাঁসূচক মাথা দুলিয়ে এগিয়ে নিলে একটা ফুলের গাছ ডালের সাথে টান খেয়ে তার জামাটা আটকে গেল। জাফরিন তার এগোতে পারল না, পেছন ফিরে জামাটা টানতে লাগলো। আবিদ জাফরিন তার সাথে আসতে না দেখে পেছন ফিরে তাকিয়ে দেখলো জাফরিনের জামা গাছের সাথে আটকে যাওয়া জামা টেনে ডালডোল ছেঁড়ার চেষ্টা করছে। আবিদ এগিয়ে গিয়ে নিচু হয়ে এক পায়ের উপর ভর দিয়ে বসে হাতে ল্যাপটপটা ব্যাগ মাটিতে রেখে জাফরিনে আটকে দেওয়া জামার কাপড়টা ডাল থেকে সযত্নে ছড়িয়ে দিল। দূর থেকে জুবরানের চোখে এই দৃশ্য ধরা পড়ল। এইমাত্র অফিস থেকে বাড়ি ফিরল, অন্যদিকে আবিদ তার জাফরিনী কারোরই সেই চোখ কোনো খেয়ালই নেই। তার হাসি মুখে একসঙ্গে ভেতরে চলে যাচ্ছে। এই অবস্থায় জুবরানের রাগ জল শক্ত হয়ে এলো।
সে হাত মুষ্টিবদ্ধ করে পাশে থাকা একটা বড় গাছে ঘুষি মেরে বসল। সাথে সাথে গাছটা ফাটলে হেলে পড়ল। কিছুক্ষণ পর সবাই রাতের খাবারের জন্য একত্রিত হলে জাওয়াদ জুবরানের দিকে প্রশ্ন করে বলল, জুবরান, একটা কথা ছিল আমার। ইয়েস ড্যাড, স্পিক আপ। আমি ভাবছি আবিদ আর জাফরিনের বিয়ের আগে তোমার বিয়ের কথা। বাড়ির সকলেরও একই মত। আমরা চাচ্ছিলাম তোমার জন্য মেয়ে দেখতে। এটা নিয়ে তোমার কি সিদ্ধান্ত? তুমি কি আমাদের পছন্দ করা মেয়ে বিয়ে করতে রাজি আছো? আমার বিয়ে নিয়ে তোমাদের এত প্যারা খেতে হবে না। এই বিষয়ে আমি অনেক সুজি। আমার জন্য অপেক্ষা করে সময় নষ্ট না করে আপাতত তোমরা জাফরিন আর আবিদের বিয়েটা দিয়ে দাও। আফটার অল আমি এত দূর থেকে তোমার ছোট বোনের ভাই বোনের বিয়ে দেখার জন্যই তাড়াতাড়ি দেশে ফিরছি। শেষের বেলা কথাটা জুবরান জাফরিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলল। সকলের কাছে সেটা স্বাভাবিক শোনালেও জাফরিনের কাছে সেটা মোটেও স্বাভাবিক ঠেকল না। জুবরানের কথার পরে কেউ আর কিছুই বলল না। খাওয়া শেষ করে সবাই নিজ নিজ রুমে চলে গেল। জাফরিন জুবরানের রুমের সামনে এসে দরজায় খটখট শব্দ করল। জুবরান তখন দরজা খুলে বুকে দুহাত ঠেসে লাথি দিয়ে দাঁড়িয়ে বলল, এখানে কি চাই? আপনি হঠাৎ এই বিয়েতেই রাজি হয়ে গেলেন কি করে? আপনি না আমাকে ভালোবাসতেন? এত জলদি সেই ভালোবাসা উবে গেল নাকি? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মি ক্রিয়েট এ ম্যাস? তো সমস্যা কি বলতো? আমি কিছু করলেও তো সমস্যা, না করলেও তুই আসলে চাচ্ছিসটা কি? কিছু না, শুধু চাচ্ছি এখন যেমনটা আছেন আগামীতেও ঠিক তেমনটাই থাকবেন। কথাটা জাফরিনের পেছনে ঘোরালো চলে যেতেই তখন জুবরান রহস্যময় হাসি নিয়ে বলল, আমার কেন মনে হচ্ছে তুই ভেতরে ভেতরে কিছু একটা লুকাচ্ছিস। তুই মুখে না বললেও তোর চোখের ভাষা আমি পড়তে জানি। হয়তো তোর দুর্বলতা আমি ধরে ফেলেছি। আমার এত হালকাভাবে নেওয়াটা তোর ভুল হবে, মাই লাভলি ফায়ারফ্লাই। পরদিন জাফরিন রোজকার মতো ব্রেকফাস্ট শেষ করে অফিসের জন্য বেরোবে গিয়ে তার নজর গেল বাগানে থাকা কাল রাতের সেই ফুল গাছটার উপর, যেটাই তার জামা আটকে গিয়েছিল। সেদিন সেই গাছটা আজ আর নেই। মনে হচ্ছে গাছটা টেনে উপড়ে ফেলা হয়েছে। জাফরিন বাগানের মালিককে ডেকে জিজ্ঞেস করলো এই ব্যাপারটা, কিন্তু সে বলল সে কিছুই জানে না এই ব্যাপারে। ভোর সকালে উঠে নাকি সে গাছটা এমন উপড়ানো পেয়েছে। অফিসের জুবরানে ইচ্ছে করে জাফরিনকে সারাদিন কাজের চাপে রেখেছিল। সকাল 7টা থেকে সন্ধ্যা 6:30টায় অফিস থাকাকালীন জুহর, আসর আর মাগরিবের ওয়াক্তের নামাজ জাফরিন সেখানেই পড়তে হয়। অফিসে আবিদের আলাদা করে তার জন্য নামাজের রুমের ব্যবস্থা করে দিয়েছিল। সেখানেই জাফরিন ওয়াক্ত হলে তার নামাজগুলো আদায় করে নেয়। জাফরিনের সাথে আয়েশাও ওয়াক্ত মতো তার নামাজ সেখানে আদায় করে। বাসায় এসে জাফরিন ক্লান্তিতে শরীর ছেড়ে দিচ্ছিল, তাই সে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ঈশার নামাজ পড়ে খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন শুক্রবার, তাই সবার অফিসের ছুটি। জাফরিন ফজরের পর কয়েকটা ফজিলতপূর্ণ তসবিহ ইস্তেখার সহ দূরত পড়তে পড়তে অপেক্ষা করল সূর্যোদয় কালীন হারাম সময় শেষ হওয়ার। সূর্যোদয়ের কালীন হারাম সময় শেষ হতেই সে দুরাকাত করে মোট 4 রাকাত ইশাকের নামাজ আদায় করে নিল। জুব্বার একটি বিশেষ আমল। নামাজ শেষ করে জাফরিন সূরা কাহাফ এর প্রথম এবং শেষের 10 আয়াত পাঠ করে নিল। এরপর বড় বড় কয়েকটি মনোযোগ নিয়ে জায়নামাজ ভাঁজ করে উঠে বসল। এর প্রথম এবং শেষ 10 আয়াত তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায় এবং জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহর নূর পাওয়া যায়। আজ জুম্মাবার উপলক্ষে বাড়ির সব পুরুষেরা সকলের নাস্তা সেরে কিছুক্ষণ বিরতি নিয়ে উত্তম রূপে গোসল করে আগে আগে মসজিদে গিয়ে জুমার খুতবা শোনা এবং জামাতের সাথে নামাজ আদায় করার উদ্দেশ্যে বের হবে। বাড়ির সকল পুরুষেরা জুম্মার নামাজের জন্য প্রস্তুত নিচ্ছিল। তখন জাফরিন জুবরানের ফোনে কল লাগালো। জুবরান গভীর ঘুমে বিভোর, বারবার ফোন বাজাতে থাকায় সে বিরক্ত হয়ে ফোনটা তুলে আছাড় মারতে নিয়েও মারল না। স্ক্রিনে জাফরিনের নামটা দেখে সে ফোনটা তুলে ঘুম কণ্ঠে বলল, কী সমস্যা? পাশের রুম থেকে কল কেন দিচ্ছিস? কোথায় আগুন লেগেছে? জুবরানের ঘুম কণ্ঠস্বর নেশা ধরে ঠেকল জাফরিনের কানে। তবুও সে সেদিকে গ্রাহ্য না করে বলল, এখনো ঘুমিয়ে আপনি? উঠুন, গোসল করেই জুম্মার নামাজের জন্য প্রস্তুতি নিন। তোর চাকর লাগে আমি যে আদেশ করবি আর মেনে নিব? আজকে জুম্মার দিন, পবিত্র দিন, অন্তত আজকের দিনে এমন করবেন না। কথা শুনুন। কেন শুনবো? কথাটা আমার রুমে এসে বললে কি তোর ক্ষয় হয়ে যেত? হতো বলেই কল করেছি। ঘুমিয়ে থাকা অবস্থায় একজন নন মাহারামের রুমে যাওয়াটা জায়েজ না। কেন, আমাকে ঘুমানোর অবস্থা দেখলে আমার আকর্ষণে আকর্ষিত হয়ে যাবি বলে তাই? আস্তাগফিরুল্লাহ, জুম্মার দিনে কি সব কথা বলছেন এগুলো? আসলে আমারই ভুল, আপনাকে কল করা ইচ্ছি। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন।
কথাটা বলেই জাফরিন জুবরানের মুখের উপর তড়িৎ কল কেটে দিল। ফোনে জাফরিনের কথায় নামাজের জন্য মানা করলেও ফোন রেখে এক প্রকার বাধ্য এসে জুম্মার নামাজের জন্য তৈরি হতে শাওয়ার নিতে চলে যায়। জাফরিন বিকালে আসরের আজানের পর আসরের নামাজ পড়তে অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নেয়। নামাজ আদায় শেষে করে হলে জায়নামাজে বসেই দুরুদে তাসলিম মা পড়তে থাকে। জাফরিন দুরুদ পাঠ শেষ করে হাত তুলে মোনাজাত নিল। প্রত্যেক জমায় জাফরিন এই বিশেষ আমলগুলো করে থাকে। শত ব্যস্ত থাকলেও জাফরিন চেষ্টা করে আমলগুলো না ছাড়ার। মোনাজাত শেষ করে উঠতেই জাফরিন অনুভব করলো তার একটা পা দুটো পা ছোট হাতে সে আঁকড়ে ধরে আসছে, সাথে খিলখিল হাসির আওয়াজ বিচরণ করছে তার রুম জুড়ে। মাথা নিচু করে সেদিকে তাকাতেই জাফরিন দেখলো আদিল খিলখিল করে হেসে মাথা উঁচিয়ে তার দিকে তাকিয়ে আছে। জাফরিন ভ্যাবাচাকা খেয়ে রুমের দরজার দিকে তাকাতে দেখলো সেখানে সাবরিনা, ফাতিমা আর অনামিকা দাঁড়িয়ে। জাফরিন আরেক দফা বিস্ময়ে পড়ে গেল, তবুও সে কোনোভাবে জিজ্ঞেস করলো, তোমরা সবাই একসাথে আমেরিকা থেকে দেশে কি করে ফিরলে? কখন ফিরলে? উটের পিঠে করে ফিরছি আর চাঁদনি রাতে ফিরেছি। অনামিকার উত্তরে জাফরিন ছোট ছোট চোখ করে তাকাতেই সাবরিনা বলল, অনামিকা তোমার সাথে রেগে গিয়ে এমন করেছে, ওকে বলে আসিনি বলে। আমরা জুবরানের সাথে এক প্লেনেই ফিরেছি। ও বলেনি তোমাকে? শুধু আমরা না, বরং ধ্রুব ওর পুরো ফ্যামিলি নিয়ে দেশে ফিরেছে। ওদের সাথে অনামিকাও ফিরেছে। উনি কখনো কিছু বলে না আমায়। সমস্যা নেই, এখন তো বলে দিলাম। এমনকি দেখা করতেও চলে এলাম। জাফরিন আদিলকে আলতো করে কোলে তুলে নিয়ে সাবরিনাকে প্রশ্ন করলো, আমরা ঠিক করেছি বাংলাদেশে নিজের বিজনেস অফিস সব ট্রান্সফার করে নেব। যেহেতু জুবরান একেবারের জন্য দেশে ফিরেছে আর ধ্রুব বিয়ে করে বাংলাদেশেই থাকবে, তাই আমি, ম্যাক্স আর শাফিন মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের কথা হলো আমরা যে দেশেই থাকি না কেন একসাথেই থাকবো। কিন্তু তোর আম্মু আব্বুর সাথে দেখা করবি কি করে? তারাও ঠিক করেছে এক মাসের মধ্যে দেশে ফিরে আসবে। তুই তো জানিসই শাফিনের আব্বু আমার আব্বু বেস্ট ফ্রেন্ড। দেশে ফিরলে তারা একে অপরের সাথে অনেকটা সময় কাটাতে পারবে। বিদেশের মাটিতে তো আর আপনজনদের পাওয়া যায় না। আপনজনদের টান তারা এত বছর পর ঠিকই করেছে। আল্লাহ যে কতদিন হায়াত দান করেছেন, সেই সময়টুকু নিজের দেশেই কাটিয়ে দেবেন। অবশেষে তাহলে আমরা সবাই আবারও নিজের দেশে এসেই জড়ো হলাম। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হ্যাঁ, ঠিক বলেছিস। জানো, আমেরিকায় জুবরানের ফ্যানরা তো শোরগোল পাকিয়ে দিয়েছে যখন তারা জেনেছে জুবরান তার সিঙ্গিং প্রফেশন থেকে বিরতি নিয়েছে। তারা সবাই এই বিষয়ে অনেক নারাজ। কি, তিনি বিরতি নিয়েছেন? কতদিনের জন্য বিরতি নিয়েছেন? তাও কাউকে ঠিক করে বলেনি। আমি কখনো ভাবিনি ও হুট করে এমন একটা সিদ্ধান্ত নেবে, যেখানে ও নিজের প্রফেশন নিয়ে অনেক সিরিয়াস। আমি তো আরো অবাক হয়েছি এটা জেনে যে জুবরান নিজেদের কোম্পানিতে জয়েন করেছে। এই পথে জুবরানে বিরক্তির সময়ই হলেও তা জাফরিনের স্বস্তি দিল। জাফরিন প্রাণবন্ত হেসে অনামিকার দিকে ঘুরে বলল, তুই কি এবার রাগ কমিয়ে আমাকে জড়িয়ে ধরবি? নাকি সেটা বল। জাফরিন আদিলকে কোলে থেকে নামিয়ে বিছানায় সযত্নে বসিয়ে দিয়ে অনামিকাকে গিয়ে জড়িয়ে ধরল। ফাতিমাও সাথে সাথে যোগ দিল। তিন বান্ধবী তখন পুরনো স্মৃতি মনে করে একসাথে হেসে ফেলল। তাদের তিনজনের উষ্ণ আলিঙ্গনে অনামিকার অভিমানের ভাঙন ধরা শুরু করলো। সাবরিনা হাসিমুখে দাঁড়িয়ে তা দেখতে লাগলো। অনামিকা তার রুমের খাটে শুয়ে শুয়ে ফোন টিপছিল। তখন হঠাৎ তার মা আফসানা বেগম এসে খাটের এক কোণে বসে অনামিকাকে জিজ্ঞেস করলো, একটা কথা বলো তো, তোর কি কোনো পছন্দ আছে? হঠাৎ তার মায়ের এমন কথায় অনামিকা কপাল কুঁচকে শুয়ে থেকে উঠে বসলো। আমার পছন্দ থাকলে তো তুমি জানতেই, হঠাৎ এই প্রশ্ন কেন? তুই না বলেছিলি তোর জন্য ছেলে দেখতে? তোর জন্য আমরা ছেলে দেখেছি। ছেলের নিজস্ব অনেক বড় কোম্পানি রয়েছে, দেখতে উঁচা লম্বা আর সুদর্শন। তোর বাবার আমার ছেলেটাকে অনেক পছন্দ হয়েছে। ছেলেপক্ষ থেকে তোর ছবি দেখেই সবাই পছন্দ করেছে। তারা বিয়ে পাকাপাকি করতে চাচ্ছে। তুই রাজি আছিস বিয়েতে? ছেলেটার ছবি দেখলে তোর অনেক ভালো লাগবে। অনামিকার ঠোঁটে হাসি রেখে উৎফুল্ল হয়ে বলল, সত্যি আমার জন্য ছেলে দেখেছো?
তোমরা এত জলদি দেখো শেষ? ওয়াও! আমার ছবি দেখতে হবে না, তোমাদের পছন্দের ওপর আমার বিশ্বাস আছে। আমার তো শুধু বিয়ে করার দিয়ে কথা, আমাকে জাফরিনের আগে বিয়ে করতে হবে। আমি ওকে কথা দিয়েছি যে আমি ওকে টেক্কা দিয়ে আগে বিয়ে করে দেখাবো। ও তো বলে সে বলল সামনের মাসে নাকি ওর আর আবিদ ভাইয়ার কাবিন। আমি তার আগেই বিয়ে করতে চাই। মা, তুমি জলদি জলদি সব পাকাপাকি করে তো। শান্ত বেগম চিন্তিত ভঙ্গিতে বলল, তবুও তোর নিজের দেখে নেওয়া উচিত, সারা জীবনের ব্যাপার এটা। অনামিকা ভ্রু কুঁচকে বলল, কেন? আমার কি আমার জন্য তোমরা কি আমার জন্য খারাপ ছেলে দেখবে নাকি? যেখানে তোমাদের পছন্দ সেখানে আমিও রাজি। এমন তো না যে আমার নিজস্ব পছন্দ কেউ আছে, তাই তোমাদের যাকে ভালো লাগে সেখানেই আমি রাজি। জাফরিন সবেমাত্র অফিস থেকে ফিরে এসেছে। নিজের ব্যাগটা স্টাডি টেবিলে রেখে ভাবছে জুবরানের কথা সে লক্ষ্য করছে। কিছুক্ষণ যাবত জুবরান দেরি করে অফিসে আসছে, কিন্তু সে তো ঠিকই সকাল সকাল বের হচ্ছে রেডি হয়ে। তবে সে যাচ্ছেটা কোথায়, সেই ভাবনার বিষয়। জাফরিন দেনামোনা করে জিজ্ঞেস করতে চেয়েও পারছে না, কারণ কয়দিন যাবৎ অফিস থাকাকালীন জুবরান তার সাথে বেশ কর্কশভাবে কথা বলছে। আগের জুবরান আর এই জুবরানের মাঝে এখন আকাশ পাতাল তফাৎ। আগের জুবরান আর যাই করুক জাফরিনের প্রত্যেকটা মতামতকে প্রাধান্য দিত, কিন্তু এখন সে জাফরিনের কোনো বিষয়ে কথা বলার সুযোগ দেয় না। প্রত্যেকবার তাকে পাশ কাটিয়ে চলে যায়। জাফরিন তো চেয়েছিল জুবরান ওর থেকে দূরে দূরে সরে যাক, তাহলে এখন কেন জুবরানের অবহেলা তাকে ভেতরে ভেতরে পোড়াচ্ছে? এসব ভাবনার মাঝে আটকে থেকে জাফরিন কাবার্ড থেকে জামা বের করে ওয়াশরুমে চলে গেল একটা লম্বা শাওয়ারের জন্য। শাওয়ার শেষ করে রিফ্রেশিং মাইন্ডে জাফরিন তার ফোনটা হাতে তুলে নিল আজকের নিউজ ফিড ঘাঁটতে। হঠাৎ স্ক্রল করতে করতে সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলা ট্রেন্ডিং নিউজ তার সামনে এলো। ভিডিওতে একটা নিউজ চ্যানেলে সেলিব্রিটিদের কনফারেন্স, যেখানে জুবরান আর একটা সুন্দরী মেয়ে ইন্টারভিউ চলছে। মেয়েটি সম্ভবত দেশের সবচেয়ে সুন্দরী মডেল এবং অ্যাক্ট্রেস, নাম তার তানিশা। যেটা দেখে জাফরিনের অতর্কিত কপাল গোছালো। নজর তার ফোনের স্ক্রিনে সীমাবদ্ধ। তার কোনো একটা নতুন প্রজেক্ট নিয়ে কথা বলছে। ইন্টারভিউ শেষে জুবরানকে মেয়েটা ভরা মজলিসে জড়িয়ে ধরে বলল তার নাকি এটা স্বপ্ন ছিল জুবরানের সাথে একসঙ্গে কাজ করার। জাফরিন আরও অবাক হলো জুবরানের কোনো প্রতিক্রিয়া না দেখে। অন্য সময় হলে সে তো অন্য মেয়ের সংস্পর্শে এড়িয়ে চলতো, কোনো মেয়ের গায়ে পড়তো এলে তাকে ঠেলে সরিয়ে দিত, কিন্তু আজ দিচ্ছে না কেন? জাফরিন ভেতরে তখন খামছে ধরল। অভিমানে তার হৃদয় নীল হয়ে গেল। সে ভঙ্গুর হৃদয় নিয়ে আরও ঘাটাঘাটি করতে চাইলে পারল জুবরান তার এই মেয়েটা ওয়েব সিরিজ বের হতে চলেছে শীঘ্রই। এটা সেই প্রজেক্টেরই কনফারেন্স ছিল। জাফরিন নিজেকে তার নিয়ন্ত্রণে রাখতে পারল না। তড়িৎ উঠে গিয়ে মাথার হিজাব পেঁচিয়ে দৌড়ে গেল জুবরানের রুমের দিকে। জুবরান রুমে গিয়ে দরজা খটখটায় ভেতরে গেলে গম্ভীর এক চিরচারিত আওয়াজ ভেসে এলো, কাম। জাফরিন এই মুহূর্তে আর দমল না। সে এগিয়ে ভেতরে যেতেই দেখল জুবরান উদম গায়ে ফ্রেশ পুশ আপ দিচ্ছে। তার বলিষ্ঠ সুঠাম পেশিবহুল শরীরে ঘাম চিকচিক করছে। জাফরিন সাথে সাথে চোখ নামিয়ে কঠিন স্বরে বলল, মিস্টার জুবরান, প্লিজ পুট অন ইয়োর শার্ট ফার্স্ট, আমার কিছু বলার আছে। জুবরান একবার চোখ তুলে চাইল জাফরিনের দিকে, তারপর গভীর গলায় বলল, ইটস মাই রুম, সো ইউ ক্যান্ট অর্ডার মি। বললে এভাবে বল, অর ইউ মে গো। জাফরিন রেগে গিয়ে বলল, আপনি এমন কেন শুরু করেছেন? কি হয়েছে আপনার? জুবরান অনায়াসে এক ঝটকায় শরীরে উঠে একটা টি শার্ট জড়িয়ে ধীরে ধীরে পায়ে জাফরিনের দিকে এগোলো। জাফরিন চেয়েও মুখ তুলে তাকাতে পারছে না সেই দিকে। জুবরান এগোতে এগোতে অনেকটা কাছাকাছি এসে পড়তেই তাকে নিজের অনেকটা কাছাকাছি থেকে জাফরিন ভেতর থেকে ধক করে উঠল। হৃদয় জোরে জোরে লাফাতে শুরু করলো, যেন এখনই ছুটে বের হয়ে আসবে। জাফরিন অতর্কিত কয়েক কদম পিছিয়ে যেতেই দেওয়ালের সাথে ধাক্কা খেলো। এই যাত্রায় জাফরিন আতঙ্কিত হয়ে বলল, প্লিজ দূরে সরে দাঁড়ান। জুবরান বাঁকা হেসে ফিসফিস করে বলল, আমি না তোর জন্য পরপুরুষ? তাহলে এই রাতের বেলা পরপুরুষের রুমে কি তোর ভয় করছে না পরপুরুষের রুমে ঘরে আসতে? জাফরিন আত্মবিশ্বাস নিয়ে বলল, আমি জানি আপনি কখনোই এমন কিছু করবেন না। আপনি আমার স্বাধীনতাকে সর্বদা সম্মান করে এসেছেন। জুবরান মুখ অন্য পাশে ঘুরিয়ে বলল, এত ওভার কনফিডেন্স ভালো না। জুবরানের কথা কানে না নিয়ে জাফরিন তার ফোনটা জুবরানের চোখের সামনে ধরল। স্ক্রিনে ভাসছে তানিশার জুবরানের জড়িয়ে ধরার দৃশ্য। জাফরিন অভিমান নিয়ে আহত সুরালো গলায় শুধালো, এটা কি? জুবরান সহজ সাবলীল উত্তর, স্পষ্ট দেখতে পারছিস ইন্ডাস্ট্রি থেকে অনেক জোরাজোরি করছিল, তাই বাধ্য হয়ে রাজি হয়েছি। আপনি তাহলে এর জন্যই এত ব্যস্ততায় ছিলেন এতদিন? করছেন না আপনি কোনো মেয়ের সাথে কাজ? কেন?
কোন অভিমানে জাফরিন তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। করছেন না আপনি কোনো মেয়ের সাথে কাজ, কারণ আমি বলেছি তাই। আপনি অন্য কোনো নারীর সংস্পর্শে যেতে পারেন না। জুবরান তার এক ভ্রু উঁচিয়ে সন্দেহজনক দৃষ্টি ফেলে বলল, কারণ এটা হারাম। হোয়াট ডাজ দ্য বেটার ইউ? জাফরিন তখন জুবরানের দৃষ্টি উপেক্ষা করে কথা ঘুরিয়ে বলল। জুবরান তার কথার অটল থেকে বলল, শুধুই কি হারাম বলে নাকি অন্য কোনো কারণ আছে এখানে? জাফরিন মাথা নিচু করে বলে ফেলল, না, অন্য কোনো কারণ নেই। জুবরান জাফরিনের হৃদয় কথা মুখ থেকে বের করে আনতে কিছুটা বাড়িয়ে ছাড়িয়ে বলল, অলরেডি অনেকটা শুট হয়ে গেছে এই সিরিজের, অ্যান্ড ইউ নো হার্ট অনেক রোমান্টিক আর ক্লোজ সিনও আছে এটাতে। কথা শোনার মাত্রই জাফরিনের চোখ দুটো কষ্টে জ্বলে উঠল। মুহূর্তে তার চোখ জলে টইটুম্বুর হয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সে তার লাল চোখ দিয়ে জুবরানের দিকে তাকিয়ে বলল, আপনি এমনটা একদমই করতে পারেন না। অন্য নারীকে স্পর্শ করতে পারেন না আপনি। আমি সেটা মেনে নিতে পারবো না। জুবরান এবার তার ধৈর্য হারিয়ে সদস্যি বলে উঠল, কেন মানতে পারবি না? এমন কি আছে আমাদের মাঝে যে মানতে পারছিস না? আমি অন্য নারীকে স্পর্শ করলে তোর চোখের পানি আসার কারণ আমি কি ধরে নেব? তাহলে কি তুই আমার ভালোবাসিস আমাকে? জুবরানের কথায় হঠাৎ জাফরিনের সদ্বোধ ফিরে এসেছে। তা ভালোই বুঝতে পারলো যে জুবরান ইচ্ছে করে তার মুখের সামনে থেকে কথা বের করে এমন করছে। সেই সুযোগে জুবরান না দিয়ে কথা সেখানেই থামিয়ে জাফরিন এক প্রকার পালিয়ে বেরিয়ে আসলো সেখান থেকে। জুবরান তাকে যাওয়ার থেকে আটকালো না, শুধু বিড়বিড় করে বলল, আমি তোমার শখের নারীকে এখনও পর্যন্ত শুয়ে দেখিনি, সেখানে অন্য নারী তো অসম্ভব। তুই কি বুঝবি? তুই ব্যতীত এই সারফরাজ খান জুবরান কখনো অন্য নারীর দিকে চোখ তুলে তাকানো পর্যন্ত প্রয়োজন বোধ করেনি। অন্যদিকে জাফরিন নিজের রুমে এসে দরজা লাগিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো, যেন একটুর জন্য দম ফুরিয়ে যেত তার। আজ হয়তো সে একটু বেশি বেশি করে ফেলছে, নিজের আবেগকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তাহলে কি জুবরান বুঝে ফেলেছে তার মনের খবর, তার দুর্বলতা? না, এমনটা হতে দেওয়া যাবে না। জুবরান বুঝে গেল জাফরিন তার নিজেকে শক্ত রাখতে পারবে না। জাফরিন সাথে সাথে অজু করে জায়নামাজ বিছিয়ে নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। সিরাতে জাফরিনে কাঁদতে কাঁদতে নামাজে ঘুমিয়ে পড়ছিল। তার ঘুম ভাঙানোর পর ফজরের আজান শুনে সে উঠে পুনরায় উজু করে ফরজ আদায় করে নিল। রাতের চিন্তার মাথায় আসতে সে ফোনটা হাতে নিয়েও পজিটিভ কিছু দেখার আশায় সোশ্যাল মিডিয়া ঢুকতেই প্রথম একটা বিতর্কিত পোস্ট এলো তার সামনে। মিডিয়াতে নেটিজেনদের শোরগোল পাকিয়ে দিয়েছে জুবরানকে নিয়ে। জুবরান নাকি শুটের মাঝেই প্রজেক্ট ক্যান্সেল করে দিয়েছে, বিনিময়ে সে নিজের পকেট থেকে ক্ষতিপূরণ ভাটছে। পোস্টের কমেন্টে অনেকে তাকে বেপরোয়া বলছে, আবার অনেকে অন্ধভক্তরা তাকে তবুও ভালোবাসা দিয়ে পাশ কাটিয়ে ইতিবাচক কমেন্ট করছে। জাফরিন অবাক হলো অনেকটা, তার আশ্চর্য লাগছে, আবার মনে মনে অনেক আনন্দও কাজ করছে। জাফরিন বুঝতে পারলো জুবরান প্রকাশ না করলেও এখনও সে ঠিক আগের মতনই জাফরিনকে ভালো লাগা খারাপ লাগার বিষয়টা মূল্যায়ন করে। জাফরিন আল্লাহকে শুকরিয়া জানাতে লাগলো। জুবরান অফিসে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল, তখন তার ফোনে ধ্রুব কল এলো। জুবরান হাতের কাজ রেখে কলটা রিসিভ করে বলল, বল। জুবরানের গলা শোনা মাত্রই ধ্রুব ফুরফুরে বলে উঠল, শোন, সামনের শুক্রবার আমার বিয়ে। অবশেষে বিয়েটা করেই ফেলছি তাহলে। মেয়ে নাকি আম্মুই দেখে রেখেছে, আমি দেখি নাই। তাদের নাকি খুব পছন্দ হয়েছে। মেয়ে নাকি অনেক সুন্দরী। তাদের কথা শুনে মনে হলো আমি জিতছি রে ভাই। কিন্তু একটা সমস্যা কি জানিস? জুবরান নিবিড় সব শুনে নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, হোয়াট? আব্বু আম্মু ওই অনামিকাদের বাসায় আমার কাবিন ফেলেছে। ওই দিন নাকি ওরও কাবিন হচ্ছে। তারা চাচ্ছে একসাথে সেই অনুষ্ঠান করতে। শেষমেশ নাকি নিজের বাড়ি থাকতে ওই শাকচুন্নির বাড়িতে আমার বিয়ে পড়ানো হবে। কি আজীব! এখন কি করতে বলছিস? কি আর, আমার বিয়েতে এসে আপনার পদধূলি ফেলবেন, এই আর কি। আচ্ছা, ফেলবো নি, যা। তুইও কি মনে রাখবি? তা তুই কবে বিয়ে করছিস? আমার বিয়ে নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না, সময় তো দেখবি সব। ঘামাতে হবে না মানে? তোর কলিজার বন্ধু হই আমি। না ঘামালে কে ঘামাবে? পরে তো আমাদেরই সাহায্যর প্রয়োজন পড়বে, দেখিস। দেখা যাক। অন্যদিকে জাফরিন অফিসের কাজে ব্যস্ত থাকায় তার ফোনে অনামিকার কল এলো। জাফরিন সেটা তুলতেই অনামিকার সালাম দিয়ে অকপটে বলে ফেলল, এই শোন জাফু, সামনে শুক্রবার আমার বিয়ে, তোদের সবাইকে থাকতে হবে। কি? আন্টি ছেলে দেখলেই বা কি? তোর বিয়ে ঠিক আর তুই আজকে বলছিস আমাকে? আরে না, হঠাৎ করেই সব হয়ে গেছে। আমি তোকে বলেছিলাম না তোর আগে বিয়ে করে দেখাবো। দেখ, আগে আমার বিয়েটাই হচ্ছে তাহলে। আমি অনেক খুশি হয়েছি, শুভকামনা রইল। কিন্তু ছেলের খোঁজ খবর নিয়েছিলি? সে কেমন?
আম্মু আব্বু সব করেছেন, তাদের পছন্দেই বিয়ে করছি। ঠিক আছে। আজকের দিনটা শুক্রবার। জাফরিন মাত্র তৈরি হয়ে নিচে নামলো। নামতেই দেখলো জুবরান ও শুভ পাঞ্জাবি পরে সেটার হাতা গোছাতে গোছাতে বাইরের দরজার দিকে এগোচ্ছে। তাকে অনেক মানিয়েছে পাঞ্জাবিটাই। জাফরিন তখন পিছু পিছু ডেকে বলল, দাঁড়ান জুবরান ভাই, আমাকে একটু অনামিকাদের বাসায় দিয়ে আসতে পারবেন? আপনিও তো সেখানেই যাচ্ছেন ধ্রুব ভাইয়ার জন্য, তাই না? জুবরান পেছন মানে জাফরিনে এক পলক দেখে বলল, আয়। জাফরিন জুবরানের পিছু গেল। জুম্মার নামাজ পড়ে ধ্রুবকে মসজিদে কবুল পড়ানো হলো। তাই ছেলেরা সবাই মসজিদে চলে গেল। অনামিকাকে বাসায় কবুল পড়ানো হবে। জোহরের নামাজ পড়ে অনামিকাকে সাজিয়ে দিয়ে জাফরিন, ফাতেমার, সাবরিন অনামিকার পাশে বসলো। অনামিকা একটা অলিভ কালারের গাউন পরছে, সাথে ম্যাচিং হিজাবের উপর কিছু অর্নামেন্ট সেট করে পরিয়ে দেওয়া হয়েছে। মুখের মার্জিত মেকআপ না করে, খুব বেশি না খুব কম। তাকে দেখতে অনেক মিষ্টি লাগছে আজ। ধ্রুব শুভ পাঞ্জাবির সাথে মাথায় পাগড়ি পড়ছে, যেহেতু সে পর। আজ সে খুশিতে অন্যরকম ভাব নিয়ে চলছে। আর তা দেখে পাশে থাকা ম্যাক্স আর সাফিন তার মজা নিচ্ছে। ইতিমধ্যে জুম্মার নামাজ শেষে ধ্রুবকে কবুল পড়ানোর পর অনামিকাকেও কবুল পড়ানো হবে। অনামিকার মানে খটকা লাগে, যেহেতু ধ্রুব আর তার বিয়ের সাথে পড়াশোনার কথা, সেহেতু ধ্রুবর বউয়ের তো তার পাশে উপস্থিত থাকার কথা। অনামিকাকেও কবুল পড়ানোর সময় যখন ধ্রুবর নাম নেওয়া হচ্ছিল, তখন অনামিকা চমকে উঠে বাকিদের দিকে তাকালো। কিন্তু সবার ভাবভঙ্গি স্বাভাবিক দেখে সে মনকে বুঝিয়ে বলল, এই নামে তো আরও মানুষ থাকতে পারে। অন্যদিকে ধ্রুবর বিয়ের খুশিতে অন্য কোনো কিছুর মনোযোগ নেই, সে আছে নিজের আনন্দে। কিন্তু আসল বিপত্তিটা ঘটে তখন, যখন কবুল পড়ানো শেষ হলে দুইজনকে একসাথে বসানো হয়। অনামিকা ধ্রুবকে তার পাশে বসতে দেখে চট করে উঠে বসে তার ধ্রুব। অনামিকাকে দেখে চিৎকার দিয়ে বলে ওঠে। সবাই ওর কাণ্ডের স্বস্তিতে স্তম্ভিত হয়ে যায়। তখন অনামিকা বলে ওঠে, এই আপনি আমার পাশে কেন বসেছেন? আপনার বিয়ে করার বউ কই? তুমি আমার পাশে কেন? আমার বউ কই? তোমরা দুজনে একে অপরের নামে কবুল পড়েছ, কেন কবুল পড়ার সময় খেয়াল করোনি? অনামিকা তৎক্ষণাৎ কথার মাথায় এলো। এমন পরিস্থিতিতে অনামিকার সাথে ফাতেমা, জাফরিন সহ বাকিরাও ভেবাচাকা খেলো। তখন ধ্রুবর মা বলে উঠল, তোরা তো আমাদের সামনে ঝগড়া করতি, আর আমাদের অবর্তমানে একে অপরের সাথে ভাব ঠিকই ছিল তোদের মধ্যে। আমি দেখেছি, তোমরা ঘুমিয়ে যাওয়ার পর মাঝরাতে তোরা ঘরে রান্না করে একসাথে বসে খাচ্ছিলি আর হেসে হেসে কথা বলছিলি। ভাব না থাকলে এমনটা করতিস যে কেউ দেখলে বলতো যে তোদের মধ্যে ভাব আছে। এরপর পর দুজনের সাথে বিয়ে ব্যাপারে ইঙ্গিতও দিয়েছিলি। আর এমনিতেও আমরা যখন তোদের বারবার বলেছিলাম ছবি দেখে নিতে, তোরা দেখিসনি, তাহলে দোষটা কার বলতো? মা, তোমরা ভুল বুঝছো। সেদিন তো অনামিকা আমার রামেন খেয়ে ফেলছিল বলে আমিও ভাগ বসিয়েছিলাম। মা, আমি এই বিয়ে মানছি না। আমার সাথে এটা প্রতারণা হচ্ছে। আপনি কি মানবেন না? আমি তো এই বিয়ে মানছি না। এর সাথে আমি থাকতে পারবো না, একদমই না। এই শাকচুন্নির সাথে থাকলে ও তো দিনরাত আমার মাথার চুল ছিঁড়তে থাকবে, মাথার মগজ বের করে চেটেপুটে খাবে। ও মা, আমাকে বাঁচাও এর হাত থেকে। যাই হোক, ভুল তোদের। তোরা কেন বলছিলি আমাদের পছন্দে বিয়ে করবি? আমরা আমাদের পছন্দে তোদের বিয়েটা করিয়েছি। এখন ভরা মজলিসে আমাদের নাক কাটাবি না বলে দিলাম। ধ্রুবর অনামিকা হতাশ মুখ ফুলিয়ে একে অপরের দিকে চেয়ে আসছে। তখন আফসানা বেগম বলল, যা হয়েছে তা তো হয়ে গেছে, বিয়ে তো অস্বীকার করা যায় না, তাই না? তোমরা চলো, সবাই টেবিলে এসে খেতে বসো। খাওয়ার কথা শুনে ধ্রুব আগে আগে টেবিলের দিকে এগিয়ে বসতে যাচ্ছিল। তখন পেছন থেকে অনামিকা এসে তাকে ধাক্কা মেরে পেছনে ফেলে দিয়ে বলল, শুনুন, আমি বসবো আগে। সবাই তার কাণ্ডে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখন সাবরিনা বিড়বিড় করে বলল, একটু আগেই না এরা মানবে না বলে মুখে বুলি ঝগড়া করছিল, এখন আবার আগে বসা নিয়ে ঝগড়া করছে। ভবিষ্যতে এরা সংসার করবে কি করে? আমরা তো ভেবেই মাথা হ্যাং হয়ে যাচ্ছে। খাওয়ার পর্ব চুকিয়ে সবাই অনামিকার রুমে এসে বসল। ধ্রুবকে তার পাশে বসানো হলো। ফাতেমা, জাফরিন, সাবরিনা, সাফিন, ম্যাক্স আর জুবরানও সেই রুমে উপস্থিত। তখন কোথা থেকে যেন অনামিকার কয়েকটা কাজিন এসে জুবরানের হাতে একটা গিটার ধরিয়ে বলল গান করতে। প্রথমে জুবরান নাকচ করে দেওয়ায় ধ্রুব তাকে লটকানো মুখ নিয়ে বলল, একটা গান গেয়েই ফেল রে ভাই। আমার জীবন ধ্বংসের পূর্বে গান গেয়ে ফ্রিতে উদ্বোধন করে দে। ধ্রুবর কথা অনামিকার চোখ রাঙিয়ে তাকাতেই ধ্রুব মিয়ে গেল। ঘরবাড়ার সবাই জুবরানের গানের গলা শোনার আবদার ধরে বসল। তখন জুবরান জাফরিনের দিকে তাকিয়ে হাতে গিটারটা তুলে রুমে ভরা সকলে হইচই শুরু হয়ে গেল। জুবরান একটা কাঠের টুল টেনে বসে জাফরিনের দিকে
দৃষ্টি অবচল রেখে গিটারটা বাজানো শুরু করলো। জাফরিন জুবরানের দিকে পলকহীন তাকিয়ে থাকতে দেখে নিজের দৃষ্টি জুবরান থেকে সরিয়ে বাহিরে রাখলো। তখনই গিটারের আওয়াজে কান সোলোর সাথে জুবরানের পুরুষালী গম্ভীর গলার গান গাওয়া। জুবরানও তার নেশালো গলায় গাইতে শুরু করলো। গানটা শেষ হতেই সকালে হাতে তুলে করতালি বাজাতে শুরু করলো। জাফরিন এখন হাঁসফাঁস করতে লাগলো, কারণ তার মনে হচ্ছিল জুবরানের প্রত্যেকটা গানের লাইন তাকে অনুভব করে গাওয়া। কারণ গানের শেষ পর্যন্ত জুবরান তারই দিকে অটল ছিল। জাফরিন হাঁসফাঁস করতে করতে এক পর্যায়ে সকলের আড়ালে রুম থেকে বেরিয়ে গেল ফাতেমার পাশ কেটে। সেটা লক্ষ্য করে জাফরিন পিছু গেল। রুম থেকে বেরোতেই ফাতেমা জাফরিনের পিছু ডেকে পড়ল। জাফরিন দাঁড়া, আমার তোর সাথে কথা আছে। জাফরিন দাঁড়িয়ে প্রশ্নসূচক দৃষ্টি ফেলল ফাতেমার দিকে। তখন ফাতেমা এগিয়ে এসে বলল, তুই কি জুবরান ভাইয়াকে ভালোবাসিস? জাফরিন ফাতেমার থেকে তার চোখ লুকিয়ে বলল, তোর এমনটা কেন মনে হলো? আমি লক্ষ্য করেছি যখন ভাইয়া তোর দিকে তাকিয়ে গান করছিল তখন তোকে অনেক অস্বাভাবিক লাগছিল। তুই তোর চোখে দৃষ্টিতে কিছু একটা লুকানোর চেষ্টা করছিলি, কিন্তু সেটা কি? এমনটা হওয়ার কথা না। তুই তো কিছু অনুভব করিস ভাইয়াকে নিয়ে, আমাকে মিথ্যা বলবি না। জাফরিন ভঙ্গুর হৃদয় নিয়ে ফাতেমার দিকে করুণ দৃষ্টি ফেলল। হ্যাঁ করি, 3 বছর আগে থেকেই করি। আমি অনেক চেষ্টা করেছি মন থেকে তার প্রতি অনুভূতিগুলো মুছে ফেলতে, অনেক দোয়া করেছি, কিন্তু ব্যর্থ হচ্ছি বারবার। আমি কি করব বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। তোর মনে আছে আমি একবার তোর সাথে এমনটা দোটানায় ভুগছিলাম, তখন তুই আমাকে ইস্তেখার করার বুদ্ধি দিয়েছিলি। তাহলে তুই এটা নিজের ক্ষেত্রে করছিস না কেন? হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম। জাজাকাল্লাহু খয়রান আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। ফাতেমা মিষ্টি হেসে জাফরিনকে জড়িয়ে ধরে বলল, তুই চিন্তা করিস না, আল্লাহ শীঘ্রই সব ঠিক করে দেবেন। জাফরিন তখন ফাতেমাকে জড়িয়ে ধরা অবস্থাতেই হ্যাসূচক মাথা তোলালো। কিছুক্ষণ আগেই অনামিকাকে ধ্রুবর রুমে বসিয়ে রাখা হয়েছে। ধ্রুব অনেকবার চেষ্টা করেও আজ নিজের ঘরে ঢুকতে ভয় পাচ্ছে। অনেকক্ষণ ধরে বাইরে বাইরে ঘুরছে সে। এভাবে কিছুক্ষণ বাইরে পায়চারি করে দ্বিধাদ্বন্দ্বে ভুগে সে জুবরানকে কল লাগালো। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে জুবরান কলটা তুলতে অবশ্যই ধ্রুব বলল, দোস্ত আমার না আজকে নিজের ঘরে যেতে ভয় করছে। যদি শাকচুনিটা কামড়ে দেয় আমার এখন কি করা উচিত? আমি যাব না কি যাব না? ওপাশ থেকে জুবরান ভারে কি গলায় শুনল, কাওয়ার্ড। জুবরানের কথা ধ্রুব অভিমান করে বলল, কি বললি? আমি কাওয়ার্ড না, বুঝলি? সেটা এখনই ভেতরে গিয়ে প্রমাণ করে দিব। কথাটা বলে ধ্রুব ফোন কেটে বুক ফুলিয়ে নিজের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু সেখানে আর এক ঘটল আরেক বিপত্তি। তার নিজের কাজিনরাই তাকে রুমে ঢুকতে দিচ্ছে না। তারা দাবি নাকি বাসরকার সাথে তাদের চাই ন্যায্য টাকাটা না দেওয়া পর্যন্ত তারা ভেতরে ঢুকতে দিবে না। তাদের দাবি শুনে ধ্রুব বলল, আমার নিজের ঘরে ঢুকতে আবার টাকা কিসের? আর তোদের সাজাতে বলেছে কি আমার ঘর? আমি তো ভেতরে গিয়েই সব ছিঁড়ে ফেলবো, দেখিস। কোনো টাকা ফাঁকা হবে না। যা ভাগ তোরা এখন। ধ্রুবর কথায় কেউ দমল না, উল্টো জোরালো আন্দোলন শুরু করে দিল। শেষের উপায়ন্ত না পেয়ে ধ্রুব একটা দুষ্টু বুদ্ধি আটল। সে তাদের ঘোরাতে পকেট থেকে 100 টাকার একটা বান্ডেল বের করে ধরিয়ে বলল, আমি আগে থেকেই জানতাম তোরা টাকার আবদার ধরে বসবি, তাই তো আমি আগে থেকেই টাকা রেডি করে রেখেছিলাম। ভাঙতি টাকা করেই রেখেছি, যাতে তোরা ভাগাভাগি করে নিতে পারিস। ধ্রুবর কথায় সবাই খুশি হয়ে টাকা হাতে নিতেই ধ্রুব তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে বলল, সর, এবার যেতে দে আমাকে। সবাই আবারও চেঁচিয়ে আন্দোলন করা শুরু করলো। তখন ধ্রুব বলল, কথাটা বলে সে তার মুখের উপর দরজাটা লাগিয়ে দিল। তারা ধ্রুবর কথা মতো শান্তা বেগমের ঘরের দিকে হাঁটা দিল। সবার সাথে মজা নিয়ে ধ্রুব দরজা লাগিয়ে পেছনে ঘুরে তাকাতেই দেখল অনামিকা বাসরঘর সাজিয়ে রাখা সব ফুল ছিঁড়ে তছনছ করে রেখেছে। ঘরের অবস্থা নাজেহাল। ধ্রুব কোমরে দুহাত দিয়ে সেটা অবলম্বন করে অনামিকার উদ্দেশ্যে বলল, তোরা কিন্তু টাকার অ্যামাউন্টটা বলিসনি, তাহলে যা দিয়েছি তাতেই খুশি থাক। তোদের জাস্ট একটু ঘোরালাম, টাকা আম্মুর কাছে রেখে এসেছিলাম, গিয়ে নিয়ে নে, যা ভাগ। ওই শাকচুন্নি, আমার ঘরের কি হাল করেছো এটা? ভালো করেছিস। আপনার সাথে আমি এক রুমে থাকছি না। তো আমি কি থাকছি নাকি তোমার সাথে? তাহলে বের হন এখনই। টাকা দিয়ে নিজের ঘরে ঢুকেছি কি বের হয়ে যাবার জন্য? এটা আমার রুম, তুমি বরং বের হও। আমি কোথাও যাচ্ছি না, এই নিন আপনার বালিশ, বাইরে গিয়ে ঘুমান। ধ্রুবর কথার উত্তরে অনামিকা বেড থেকে একটা বালিশ নিয়ে ধ্রুবর দিকে ছুঁড়ে বলল, তুমি নাও বালিশ, তুমি গিয়ে বাহিরে ঘুমাও। ধ্রুব সেটা ক্যাচ করে আবার অনামিকার দিকে ছুঁড়ে দিয়ে বলল। কথার এক পর্যায়ে তাদের মধ্যে বালিশ ছোড়াছুড়ি শুরু হলো। বালিশ ছোড়াছুড়ি করতে গিয়ে অনামিকার হাতের পড়া একটা বালাতে বেঁধে
বালিশ এক কণা ছিঁড়ে তুলো বের হতে শুরু করলো। সেটা ছেঁড়া বালিশ ধ্রুবর উপর পুনরায় ছুটতে তারা অপদমস্তক তুলো দিয়ে ভরে গেল। সেই সত্যতে ধ্রুবও নিজের বালিশের ছিঁড়া সব তুলো বের করে ঢেলে দিল অনামিকার উপর। এভাবে করে তারা দুইজন মিলে তাদের রুমে যত বালিশ ছিল সব ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে ফেললো ছোড়াছুড়ি করে। তাদের অপাদমস্তক সাদা তুলো দিয়ে ভরে তুলোভূত হয়ে গেল তারা। অন্যদিকে তাদের রুমের চেঁচামেচির আওয়াজে শান্ত বেগম ছুটে এলেন। তিনি এসে যখন দেখলেন সারা রুম জুতো ছেঁড়া ছিঁড়ে ছেঁড়া ফুল আর তুলোয় ভর্তি বিধ্বস্ত অবস্থা থেকে তাদের সাথে দুইজন নাজেহাল অবস্থা, তখন তিনি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে বললেন, আল্লাহর দুনিয়াতে তোদের এই প্রথম দেখলাম বিয়ের রাতে এমন কাণ্ড ঘটাতে। তোরা কি ঠিক করেছিস আমাকে পাগল বানিয়ে পাগলাগারোতে পাঠিয়ে ছাড়বি? শান্তা বেগমের কথায় সেদিকে ফিরে চাইতেই দুইজন হাত থেকে বালিশ ফেলে সোজা হয়ে দাঁড়ালো। ধ্রুব তখন বলল, মা, সব দোষ অনামিকার, ও আগে শুরু করেছে। আর তুই তো ছোট বাচ্চা, অবুঝ, নিশ্চয়ই তুইও একটা শোধ তুলতিস, তাই না? আজকের দিনটার জন্য তুই তোর বাপের সাথে ঘুমা গিয়ে। আমি তোর রুম পরিষ্কার করার ব্যবস্থা করছি। অনামিকার সাথে এক রুমে ঘুমাবো। কাল তোদের একটা ব্যবস্থা করব। আজকে এসব ভাল লাগছে না। শান্তা বেগমের ধমকে ধ্রুব নিজের কাবার্ড থেকে একটা ট্রাউজার আর গেঞ্জি বের করে দিয়ে সেখান থেকে কেটে পড়ল। অনামিকার মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তখন শান্তা বেগম ধীর গলায় বললেন, অনামিকা, তুই যা, ফ্রেশ হয়ে আয়। অফিস শেষ করে আর জাফরিনের আবিদ একই গাড়িতে বাসায় ফিরছে। আর 5 মিনিট পরে জুবরানের গাড়ি খান ম্যানশনের ভেতরে ঢুকতে দেখা গেছে। জুবরান গায়ে কোট খুলতে খুলতে ভেতরে ঢুকতে দেখলো হলরুমে একটা বয়স্ক ভদ্রমহিলা লোক বসা, যার জাওয়াত খান কথা বলছেন। লোকটার পাশে সাফা বসা। তার গায়ের পোশাকের ধরন আজ ভিন্ন। সে অপদমস্তক লম্বা কালো বোরকা আর হিজাবে ঢেকে আসছে। জুবরানকে দেখা মাত্র সে একগাল প্রাণবন্ত হাসি নিয়ে সেদিকে তাকিয়ে বলল, জুবরান, তুমি এসে বলেছ? সাফার কথায় সবাই জুবরানের দিকে ঘিরে সকলকে তাকালো। জাফরিন আবিদের পাশে দাঁড়ানো ছিল। সে এতক্ষণ তাদের কথোপকথন শুনছে। সাফার ভাষ্যমতো সে জুবরানকে অনেক ভালোবাসে, তাই তার পূর্বের চলনচল সে ত্যাগ করে তাদের মতন মনের মতন হয়ে দেশে ফিরছে, যেন জুবরান তার আর পরিবার তার জুবরানের বউ হিসেবে গ্রহণ করতে পারে। সাফার পাশে বসা ভদ্রলোক তার বাবা। এতক্ষণ সে নিজের মেয়ের হয়ে সাফাই গেছিল জাওয়াত খানের কাছে। জাওয়াত খান জুবরানকে দেখা মাত্রই বলল, জুবরান, তুমি তো আমাদের কখনো বলনি সাফার কথা। জুবরান তখন ঘরের ভেতরে ঢুকে ওপর দিকে উঠতে উঠতে বলল, বলার কোনো প্রয়োজন মনে করেনি তাই বলিনি। জাওয়াত খান জুবরানকে থামিয়ে বলল, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? জুবরান পিছু গিয়ে বলল, কামন ডড, সবেমাত্র ফিরলাম। এসব মেলোড্রামা দেখার মতো ইন্টারেস্ট আপাতত নেই। জাওয়াত খান তখন প্রশ্ন করে বললেন, শুধু এটুকু বলো, তুমি কি সাফাকে পছন্দ করো? ওকে বিয়ে করতে চাও? জুবরান প্রত্যুত্তরে শান্তভাবে বলল, ইম্পসিবল। ওকে বলে দাও আমাকে নিয়ে কোনো আশা না রাখতে। জুবরান কথা শুনে সাফা ভটকে গিয়ে বলল, জুবরান, আমি তোমার জন্য নিজেরকে বদলেছি। তুমি এভাবেই বলতে পারো না। আমি কাউকে আমার জন্য বদলাতে বলিনি, সো মাইন্ড ইওর অন বিজনেস। সাফার বাবা তখন বসা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, জুবরান, তুমি আমার সামনে আমার প্রিন্সেসের সাথে এভাবে কথা বলতে পারো না। আই ডিডন্ট গিভ ইউ দ্যাট রাইট। জুবরান প্রত্যুত্তরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, দেন টেল ইওর প্রিন্সেস সে যে আমার পিছু লেগে না থাকে। ইওর প্রিন্সেস ইজ আনঅর্নিং। জুবরানের উত্তরে জাওয়াত খান অসন্তুষ্ট হয়ে বললেন, জুবরান, উনি তোমার বয়সে বাবার মতন, সম্মান দিয়ে কথা বলতে শিখো। আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছিলাম? জুবরান তখন গাছাড়া ভাব নিয়ে যেতে যেতে বলল, অলরেডি দেন ইউ ডিল উইথ দেম। জুবরান হাতের কোটটা কাঁধে ঝুলিয়ে নিচের রুমে চলে গেল। অন্যদিকে সাফা তার অশ্রুসিক্ত চোখ নিয়ে বাবার দিকে তাকালো। সাফার বাবা মেয়ের হাত মাথায় হাত বুলিয়ে বলল, ডোন্ট ওয়ারি মাই ডটার, আমি তোমার জন্য আরও ভালো ছেলে দেখব, ওকে ভুলে যাও। সাফার চোখের পানি মুছতে মুছতে জবাবে বলল, আই কান ড্যাড, আই লাভ হিম। সাফাকে তার বাবা বুঝিয়ে বুঝিয়ে সেখান থেকে নিয়ে গেল। বাড়ির সবাই হতাশ চোখে সেদিকে চেয়ে রইল। জাওয়াত খান নিজের ছেলের কর্মে দুশ্চিন্তায় পড়ে গেল। তিনি সুফিয়া বেগমের উদ্দেশ্যে বললেন, তোমার ছেলের কাছে কোন মেয়ে বিয়ে দিবে দাও এবার। দেখলে মেয়েটার বাবার সাথে কেমন করে কথা বলল? ওরা তো আর খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি, তাই না? আমি বুঝলাম না তোমার ছেলে এমন কেন করলো। শুধুই কি বদমেজাজ দেখিয়েও এমন করলো, নাকি মেয়েটার সাথে ওর কোনো ঝামেলা আছে বলেও এমন করলো? সুফিয়া বেগমের কপালে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠল। তিনি মুখ মলিন রেখে বললেন, আমি কি এটা নিয়ে ওর সাথে একবার কথা বলে দেখব?
আমার নিজের ছেলেকে চেনা আছে, ওর সাথে এখন এই ব্যাপার কথা বলতে গেলে রাগে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। এখন থাকতে দাও। সুফিয়া বেগম সম্মতি জেনে নিজের ঘরে চলে গেলেন। আস্তে আস্তে সবাই নিজের ঘরে চলে গেল। জাওয়াদ উপরে উঠে জুবরানের ঘর অতিক্রম করে নিজের ঘরে চলে গেল। উপরে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করার পর একেবারে এশার নামাজ পড়তে সে নিচে নেমে এলো সবার সাথে রাতে খাবার খেতে। আজ জুবরান আর নিচে নামেনি। সুফিয়া বেগম তাকে খেতে ডাকলে সে মানা করে দিয়েছে। তিনি জানেন ছেলেটা যে একবার মানা করে দিয়েছে সেটা জোর করেও লাভ হবে না, তাই তিনি অজ্ঞাত নিচে নেমে সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। খাওয়া শেষ হলে সবাই নিজ নিজ কক্ষে চলে গেলেন। জাফরিন নিজের রুমে এসে জাওয়াতকে জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেল ইস্তেকার দুরাকাত নফল নামাজ আদায়ের জন্য। নামাজ শেষে জাফরিন উঠে জায়নামাজ ভাঁজ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কারণ কালকে অনামিকা, ধ্রুবর, ওয়াইলিমা তাদের পরিবার সহ সেখানে দাওয়াত। মাঝরাতে জাফরিন ঘুমানো অবস্থায় বারবার নড়ে চড়ে উঠছে। সে কিছু একটা রহস্যময় দেখছে স্বপ্নে। ঘুমের ভেতরে সে দেখছে পাহাড়ি এলাকায় নির্জন গভীর রাত, জনমানবহীন নীরব গভীর জঙ্গল পথ ধরে একা জড়সড় হয়ে হেঁটে চলেছে সে। ঘন কুয়াশা ঘোলাটা চারিপাশ, এলোমেলো বাতাসে উড়িয়ে দিচ্ছে তার পরনের পোশাকটিও। জাফরিন এপাশ ওপাশ করে তাকাচ্ছে বারবার। দূর দূরান্ত থেকে ভেসে আসছে হিংস্র পশুর গর্জন আওয়াজ বা কর্ণগোচর হতেই শির দ্বারা বের হয়ে শীতল স্রোত নেমে যাচ্ছে। জাফরিন চলার পথে থেকে কেঁপে উঠছে, বারবার এবড়োতেবড়ো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। আবার উঠে নিজেকে সামলে পুনরায় জড়সড় হয়ে আসছে। মুখে তার আতঙ্ক ছাপ স্পষ্ট ফুটে আছে। পরে জামাটায় ধুলোবালে লেগে যেমন তেমন অবস্থা। হঠাৎ রাস্তা থেকে মাথা তুলে সামনে তাকাতেই সে দেখতে পেল তার থেকে সামান্য একটু দূরে চাঁদের আলোতে কারোর বিশাল অবয়া ভেসে উঠছে। একটা পুরুষালী অবয়া সটন হয়ে দাঁড়িয়ে সেখানটায়, সম্পূর্ণ কালোতে আবৃত তার প্রতিবিম্ব। প্যান্টের পকেটে দুহাত গুজে ওপাশ থেকে মুখে করে দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে আছে। নির্জন এই রাতের রাস্তায় হঠাৎ কারোর উপস্থিতি টের পেয়ে ভয়ে হিমশীতল হয়ে জমে গেল জাফরিনের হৃদয়। জাফরিন ঠোঁট কাঁপছে, তবুও সে একবুক সাহস সঞ্চয় করে মৃদু আওয়াজ করে প্রশ্ন সেই ভয় অবয়টাকে উদ্দেশ্য করে। কে ওখানে? জাফরিনের কণ্ঠস্বর কর্ণগোচর হতেই অবয়টি ধীরে সুস্থে তার দিকে তাকালো। অবয়টি জাফরিন দিকে ফিরতেই তার চেহারা দৃশ্যমান হলো। জাফরিন দিল অবয়টি আর অন্য কেউ নয়, সে জুবরান। অচেনা অজানা এই পথে কাছের কাউকে পেয়ে জাফরিন মনেও নতুন কোনো আশার আলো সঞ্চারিত হলো। সে দৌড়ে গিয়ে জুবরানের মুখোমুখি হয়ে দাঁড়ালো, কাপা কাপড়ের উচ্চারণ করলো, জুবরান ভাই। জুবরান তখন তার এক হাত জাফরিনের দিকে এগিয়ে দিল। জাফরিন কোনো রকম ইতস্তবোধ ছাড়াই তার হাত বাড়িয়ে রাখল জুবরানের সে হাতে। জাফরিনের সাথে হাতে জুবরানের হাত মিলন ঘটতেই চোখের পলকের সমস্ত আধার ছাপে চারিপাশে আলো ফুটে উঠল। যেখানে একটু আগেও সব অন্ধকার আচ্ছাদিত ছিল, সেখানে আংশিক আধার ভেদ করে ঝলমলে আলোক রশ্মির সমাহার। জুবরান তখন জাফরিনের দিকে চেয়ে একটা স্মিত হাসি উপহার দিল, যে হাসি জাফরিনের সবসময় প্রিয়। জাফরিনের হাতের বাঁধন নিজের হাতে আরও মজবুত করে আবদ্ধ করে জুবরানের সামনের দিকে হেঁটে চলল। জাফরিনের শব্দহীন জুবরানের দিকে এক দৃষ্টি তাকিয়ে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলল কোনো এক অজানা গন্তব্যের দিকে। একটা সময় জুবরানের পা গিয়ে থামল শুভ্র খুলে রাখা একটা দরজার সামনে। দরজার ভেতর থেকে অস্বাভাবিক আলোর দ্যুতি ছড়াচ্ছে। জুবরান জাফরিনের দিকে তাকিয়ে তখন একটা প্রশ্ন করল, তুমি কি প্রস্তুত ফ্লাই? জাফরিন মাথা নাড়িয়ে সায় জানাতেই জুবরানের সম্মতি পেয়ে জাফরিনকে নিয়ে সেই দরজার ভেতর প্রবেশ করতেই জাফরিনের পরনের ধুলাবালি মিশ্রিত সাদা লং ফ্লকটি কালো বোধহয় বোরকায় পাল্টে সর্বসত্ত্ব পর্দার আড়ারে আবৃত হয়ে গেল। অন্যদিকে জুবরান কালো মোড়ানো দেহ ইমারের কাপড়ে আচ্ছাদিত হয়ে গেল, যা দেখে মুখে তৃপ্তিময় হাসি নিয়ে জাফরিন জুবরানের দিকে তাকালো। জুবরান তখন সামনে তাকিয়ে এক অদৃশ্য শক্তিকে উদ্দেশ্য করে বলে উঠল, ইয়া রব, আমি আমার অর্ধেক অংশ আমার দুনিয়ায় আখিরাতের সঙ্গীকে নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। তোমার অনুগত বরণ করছি। আমার অতীতে করা যাবতীয় সকল গুণার জন্য তোমার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। তুমি আমাদের উপর রাজি খুশি হয়ে যাও। আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থেকো তুমি। দুনিয়াতে যেমন আমাদের এক করেছো, তেমনি পরকালে আমাদের মিলন ঘটিও। এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে যাওয়াটা প্রত্যেকটা মুসলিমের জীবনের স্বপ্ন। হ্যাঁ, তার এখন আল্লাহর পবিত্র ঘর আল বাইতুল হারামের সামনে সে দাঁড়িয়ে আছে। এত ভিড়ের মাঝে জুবরান জাফরিনের দিকে পলকহীনভাবে সে আছে যেন জাফরিনের মাঝে দুনিয়ার সকল মায়া লুকিয়ে। সে তার চোখ ভর্তি ভালোবাসা নিয়ে নিজের হাত রাখা জাফরিনের হাতটা উঠিয়ে কাবা শরীফের গিলাফত স্পর্শ করল।
অমনি জাফরিনের চোখ অশ্রুসহ্য টলমল হয়ে ভিজে গেল। সে তার মাথা জুবরানের কাঁধে রেখে তৃষ্ণার্ত দৃষ্টিতে মন ভরে আল্লাহর পবিত্র ঘর দেখে চোখের তৃষ্ণা মিটাচ্ছে, অন্তর প্রাসন্ন করছে, শুকরিয়া আদায় করেছে তার রবের প্রতি, রবের দেওয়া প্রত্যেকটা নিয়ামতের প্রতি, তাদের এই সুন্দরভাবে এক করার জন্য। জাফরিন খুশি মনে তাদের উপস্থিতির কথা আল্লাহকে জানাচ্ছেন। পর মুহূর্তেও এক করে অপরের হাত ধরে জীবনের সবচেয়ে সুন্দরতম স্বপ্ন পূরণে অগ্রসর হলো তারা। জাফরিন আর জুবরান একসাথে তাওয়াফ শুরু করে দিল। তাওয়াফের সময় জুবরান তার দুহাত দিয়ে পেছন থেকে জাফরিনকে জড়িয়ে নিজের মাঝে আবদ্ধ করে নিল, যেন অন্য কোনো পুরুষের স্পর্শ তার গায়ে না লাগে। মুহূর্তে জাফরিনের মনের দুনিয়ায় সকল ভালো লাগা কাজ করতে লাগলো। জাফরিনের দেখা স্বপ্নটা এখানে শেষ হলো। সে ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসে পড়ল। 3 বছর আগেই তো সেই স্বপ্নটা এক রাতে দেখেছিল, যখন সে আমেরিকাতে ছিল। তৎফলাৎ একদিন সে ব্যক্তিটির চেহারা দেখতে পারেনি, কিন্তু আজ দেখা স্বপ্নে যে তার ধরে এগিয়ে যাচ্ছিল তার মুখ দেখছে। সে জোরে জোরে ভারী ভারী নিঃশ্বাস ফেলতে লাগলো। তার বিশ্বাস হচ্ছে না সে তার স্বপ্নে আজ জায়গায় জুবরানের চেহারা দেখছে। সে তাকে হাতে রেখে বোঝালো জুবরানের প্রতি তার মনের তীক্ষ্ণ অনুভূতিগুলো আস্তে আস্তে আর গভীর হচ্ছে। জাফরিন এক প্রকার হাঁপাচ্ছিল। তাহলে কি ইস্তেখার করার পর এই আল্লাহর ইশারা ছিল তার জন্য? জুবরান কি তাহলে তার বৈমন ভবিষ্যৎ? জাফরিন ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকালো, দেখলো ফজর ওয়াক্তে আরও 20 মিনিটের মতো সময় বাকি। এখন তাহাজ্জুদের সময় চলছে। সে উঠে অজু করে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেল। কয়েক বছর যাবৎ এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। রাতে তার তাহাজ্জুদের সময় একা একাই ঘুম ভেঙে যায়। তখন সে অজু করে সে নামাজে দাঁড়িয়ে যায়। আজ অনামিকার আর ধ্রুবর ওয়ালিমা খান বাড়িতে সকলের সেখানে উপস্থিত। ধ্রুবদের বাড়ির কাছে বড় একটা কনভারসেশনাল হলে মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদাভাবে বসার ব্যবস্থা করা হয়েছে। খাবার শেষে শুধু মহিলারা ধ্রুবদের বাসায় গিয়ে অনামিকাকে দেখে আসছে। তার পর্দা রক্ষার্থে এত নন মাহারমদের সামনে তাকে স্টেজে বসানো হয়নি। অনামিকাকে সাজিয়ে ধ্রুবর রুমে বসিয়ে রেখেছে তারা বান্ধবীরা। তাকে হালকা গোলাপি রঙের একটা লেহেঙ্গার কাজের সাথে মিলে হিজাব আর অর্নামেন্টস পরিয়ে দেওয়া হয়েছে। জাফরিন আজ অনিয়ন কালারের লং গাউনের সাথে কন্ট্রাস্ট কালারের হিজাব পরছে। ধ্রুব রুমে অনামিকার পাশে বসে বসে ফাতেমা অনামিকার সার্ভেন্টের সাথে গল্পে মাশগুল ছিল। তখন হঠাৎ সে খেয়াল করলো তার ফোন বাজছে। ফোনটা হাতে নিয়ে দেখলো জুবরান কল। হঠাৎ জুবরান অপ্রত্যাশিত কল পেয়ে তার রাতের দেখা স্বপ্নের কথা মনে পড়ে গেল। তার আজ জুবরানের ফোন রিসিভ করতেও কেন যেন লজ্জা করছে। এর আগে তো কখনো এমন হয়নি। বারবার রিং হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, অথচ তার কলটা ধরতে হাত কাঁপছে। অপর পাশ থেকে জুবরান তখন এতবার কল করেও পরেও কোনো উত্তর পেল না। তখন তার সাথে রাগে একটা মেসেজ লিখলো, ওয়াই আর নট ইউ অ্যান্সারিং মাই কল, ড্যাম ইট। জুবরানের মেসেজ পাওয়া মাত্রই তার রাগ অভিমান করে জাফরিন এবার নিজে থেকেই তাকে কল করলো। জাফরিন কল পাওয়া মাত্রই জুবরান সেটা রিসিভ করে রাগ ছেড়ে বলল, হাতে কি তোর ফসকা পড়ছিল? কল ধরছিল না কেন? অবাধ্যমে একটা। জাফরিন আর জুবরানের গলার আওয়াজটা শুনে পর্যন্ত কেমন লজ্জা লাগছিল। এক ভিন্ন অনুভূতি ভাসছিল তার হৃদয়ে। জুবরান জাফরিন আওয়াজ না পেয়ে আবারও বলল, আর ইউ হিয়ারিং মি অর নট? জুবরানের আওয়াজে জাফরিন হুঁশ ফিরল। সে কাউকুই করে বলল, জি শুনছি, বলুন। হোয়াট রং উইথ ইউ? এতক্ষণ কোথায় হারিয়েছিলি? এমনি, আপনি বলুন কি বলবেন। নিচে আয়। কেন? আমি বলছি তাই। পারবো না। কেন পারবি না? পায়ে ব্যথা? সাহায্য লাগবে? না, লাগবে না। তাহলে আই। জাফরিন এখন তাকে কিভাবে বোঝাবে যে জুবরানের সামনে যেতেও লজ্জা করছে। তবুও জুবরানের জেদের কারণে সে যেতে বাধ্য হয়। কানে ফোন রেখে নিচে নেমে এলো, কিন্তু জুবরানকে কোথাও দেখতে পেল না। ফোনে পেয়ে জুবরানকে জিজ্ঞেস করলো, কোথায় আপনি? সামনে এগিয়ে গিয়ে দেখ ধ্রুবর বাড়ির নিচে আমার গাড়ি পার্ক করা, গাড়ি আনলক করা, সেটার ড্যাশবোর্ডে একটা বক্স রাখা, গিয়ে নিয়ে আই। জুবরানের কথায় জাফরিন এগিয়ে গিয়ে দেখলো সামনেই জুবরানের গাড়ি। জাফরিন তখন গাড়ির দরজা খুলে ভেতরে জুবরানকে পেল না, কিন্তু ড্যাশবোর্ডের উপর একটা ভেলভেটের কালো বক্স দেখলো। সেটা হাত নিয়ে জাফরিন বলল, হ্যাঁ, পেয়েছি। এবার উপরে চলে যা। কিন্তু এই বক্সটার কি করব? ওপরে কি খুলে দেখবি। জাফরিন ফোনটা কেটে বক্সটা নিয়ে ওপরে চলে গেল। অনামিকা রুমে গিয়ে সে বক্সটা খুললো। বাকিরা তখন কথা বলায় ব্যস্ত। জাফরিনের দিকে কারোর খেয়ালই নেই। জাফরিন বক্সটা খুলে দেখলো তাজ্জব বনে গেল। ভেতরে অনেক সুন্দর একটা ডায়মন্ড কাটের হেডপিস। জাফরিন বিস্ময় নিয়ে জুবরানের আবারও কল লাগলো। জুবরান সেটার সাথে সাথে রিসিভ করলো, যেন এতক্ষণ তার কলের অপেক্ষাতেই ছিল। কল রিসিভ হতে জাফরিন বলল, এটা কার জন্য?
যারাতে এখন আছে তার জন্য। কি? এত এক্সপেন্সিভ জিনিস আমি রাখতে পারবো না। আমি তো তোকে রাখতে বলিনি, পড়তে বলেছি। তুই যেহেতু নেকলেস, কানের দুল এগুলো পরিসনি, তাই তোর জন্য ভাবলাম একটা হেডপিস দিই। এটা তোর জন্য স্পেশালি কাস্টমাইজ করে দিচ্ছি। পরে বারান্দা এসে দাঁড়া। জুবরান এইসব কাজকর্ম দেখে জাফরিনের হৃদয়ে ভালো লাগার উষ্ণতা চেয়ে গেল। সে ফোনটা রেখে হেডপিসটা হিজাবের উপর সেট করে বারান্দা এসে দাঁড়াতেই দেখলো জুবরান নিচে পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছে। ক্রিম কালারের স্যুট কোট আজ তাকে দারুণ সুদর্শন লাগছে। তার গায়ের রঙের সাথে যেন একদম মানিয়ে গেছে রঙটা। জাফরিন আর সেদিকে তাকিয়ে রাখতে না পেরে মাথা নিচু করে ফেলল। তখন তার ফোনে ও জুবরানের কাছ থেকে একটা মেসেজ এলো। ফোনটা মুখের সামনে তুলতে সে দেখল স্ক্রিনের উপর ভেসে আছে, ইউ আর লুকিং এক্সট্রিমলি স্টার্নিং মাই ফায়ারফ্লাই। জাফরিন মেসেজটা পড়া মাত্রই তার গাল দুটো লজ্জায় রক্তিম হয়ে জ্বলে উঠল, যেন শরীরের সমস্ত উষ্ণ রক্ত এসে তার গলা জমা হয়েছে। জাফরিন মুখ তুলে সামনে তাকাতেই দেখল জুবরান একই ভঙ্গিতে পকেটে হাত দিয়ে তার দিকে সম্বোধন দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টি জাফরিন আর নিজের মাঝে নিতে পারল না। সে তাড়াহুড়ো করে ভেতরে ভেতরে চলে গেল। জাফরিন ভেতরে ঢুকতে ফাতেমার অনামিকা তাকে লক্ষ্য করলো। অনামিকা তখন তাকে ডেকে বলল, জাফরিন, তুই তোর মাথায় একটা হেডপিসটা কখন পরলি? তখন তো এটা পরা ছিলিস না। এটা কি রিয়েল ডায়মন্ডের নাকি? চমকটা অনেক চোখে লাগছে। জাফরিন তখন সবাইকে একই প্রশ্নের উত্তর দিবে কি খুঁজে পাচ্ছিল না। আচমকা নুসাইবা রুমে এসে সবার মাঝে জাফরিনের হাতে একটা লম্বা ভেলভেট টেনিল বক্স ধরিয়ে দেয়। জাফরিন আরেকটু অবাক হয়ে গেল। এটা কিসের? আবিদ ভাইয়া আমার হাতে এটা দিয়ে বলল তোমাকে দিতে। খুলে দেখো, দেখলেই বুঝবে। জাফরিন ইতস্ততা নিয়ে সবার সামনে বক্সটা খুলে দেখল। ভেতরে একটা ডায়মন্ডের ব্যাস্টেট। সবাই তখন অধীর আগ্রহী ছিল সেটা দেখার জন্য। ব্যাস্টেটটা দেখার সাথে সাথেই সবাই চেঁচিয়ে জাফরিনকে খেপাতে বলল, ওরে বাবা, কি ভালোবাসা! জাফরিন তখন তাদের দিকে চোখ রাঙিয়ে তাকাতে অনামিকা বলল, তাহলে এই হেডপিসটাও তোকে আবিদ ভাইয়া দিয়েছে, তাই না? আর তুই আমাদের দেখাশুনি? কি খারাপ রে তুই! জাফরিন অনামিকার কথায় কোনো উত্তর দিতে পারল না। সে এই দুইজনের মাঝে চাপা চাপা পরে চুপচাপ থাকে শ্রেয় মনে করল। আজকে সারাদিন ধকল শেষ করে অনামিকা ফ্রেশ হয়ে বিকেলে সবাই বাড়ি ফিরে গেছে। এখন প্রায় রাত হয়ে এসছে। অনামিকা ফ্রেশ হয়ে বেরোতেই শান্তা বেগম তাকে নিয়ে ঘরে ডাকলো। শান্তা বেগমের ডাকে তার ঘরে গিয়ে অনামিকা দেখলো ধ্রুবও সেখানে দাঁড়িয়ে। ধ্রুব তার দিকে তাকাতেই অনামিকা একটা ভেংসি কাটলো। ধ্রুব সেটা চোখে চোখ ছোটো ছোটো করে তাকালো। তখন শান্তা বেগম সেটা লক্ষ্য করে তাদের একসাথে পাশে বসতে বললেন। অনামিকা ধ্রুব না চাওয়া শর্তে গিয়ে বসলো। তখন শান্তা বেগম তাকে বোঝানোর ভঙ্গিতে বললেন। অনামিকা ধ্রুব শান্তা বেগমের কথায় হ্যাস চোখ মাথা দোলালো। তখন শান্তা বেগম বললেন, আমি তোদের কিছু কথা বলার জন্য আমার কাছে ডেকেছি। তোদের কালকে এর কাণ্ড আমাকে অনেক হতাশ করেছে। তোরা কি জানিস একজন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত? একজন স্বামীর স্ত্রীর সম্পর্ক মূল ভিত্তি কি? তাহলে শোন। একজন স্বামী স্ত্রীর সম্পর্কর মূল ভিত্তি হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস এবং একে অপরের মধ্যকার বোঝাপড়া। যে কোনো সম্পর্ক সুন্দর ও মজবুত করতে হলে একে অপরের প্রতি যত্নবান হওয়া দরকার। একে অপরের অনুভূতি বোঝা এবং সবসময় একে অপরের পাশে থাকা দরকার। আর তোরা কি করছিস? দিনভর একে অন্যের পিছনে লেগে থাকিস, যেমন এখন করলি। এই সম্পর্কে আমাদের নবীজি হাদিসে বলেছেন, জানিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি আমার স্ত্রীর কাছে তাদের মধ্যে সর্বোত্তম। সুতরাং স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর ও সুন্দর করার জন্য চেষ্টা করা উচিত। কি আমার কথা বোঝা গেছে? আমার এতক্ষণ ধরে বোঝানো যে বিফলে না যায়। এখন থেকে একে অপরের সাথে ভালো আচরণ করবি, কেমন? অনামিকা ধ্রুব একসাথে সায় জানাতেই শান্তা বেগম তাদের রুমে ফিরে যেতে বললেন। ধ্রুব আর অনামিকাও একে অপরের দিকে একবার তাকিয়ে একসাথে উঠে নিজের রুমে চলে যায়। শান্তা বেগম সেই দিকে তাকিয়ে সন্তুষ্ট হলেন। দুইজন তাদের রুমে যেতে অনামিকা আগ বাড়িয়ে মিষ্টি গলায় ধ্রুবকে জিজ্ঞেস করল, আপনি কি এশার নামাজ পড়েছেন? ধ্রুব ভদ্রভাবে হ্যাসূচক মাথা দোলালো। তখন অনামিকা আবার প্রশ্ন করল, রাতে খেয়েছেন? ধ্রুব আবার হ্যাসূচক মাথা দোলালো।
তখন অনামিকা খাট ঝাঁটতে বলল। তাহলে আসুন শুয়ে পড়ুন। ধ্রুব তখন কাবার থেকে একটা বক্স এনে অনামিকার হাতে ধরিয়ে দিল। অনামিকা ধ্রুবর দিকে তাকাতে সে চোখ দিয়ে ইশারা করে সেটা খুলতে বলল। অনামিকা স্বপর্ণে সেটা খুলতে দেখলে ভেতরে অনেক সুন্দর একটা গোল্ডের চেন। অনামিকা অবাক হয়ে সেটা হাতে নিতেই ধ্রুব অনামিকার হাত থেকে চেনটা সো মেরে নিয়ে একটানা অনামিকাকে পেছনে ঘুরিয়ে তার চুলগুলো একপাশে সরিয়ে দিয়ে চেনটা পুড়িয়ে দিতে দিতে বলল। কালকেই দিতাম, কিন্তু তুমি তো রুম থেকে বের করে দিলে। ধ্রুব এতটাই দ্রুত কাজ করলো যে অনামিকা বুঝে ওঠার অনেকটা সময় লাগলো। কিন্তু এতক্ষণ ধ্রুবর আঙুলের ছোঁয়া তার পিঠে লাগতেই তার সারা শরীর শিহরণ খেয়ে গেল। অনামিকার চেনটা পরিয়ে দিতেই ধ্রুব তাকে আবারও তার দিকে ঘুরিয়ে জানতে চাইল। হাউ ইজ ইট? অনামিকা মিষ্টি সে চেনটা হাতে রেখে উত্তর দিল। মাশাল্লাহ, খুব সুন্দর। আমি জানতাম আমার পছন্দ অনেক সুন্দর। এই যে এমন শুরু হয়ে গেল ওনার সেল অবসেশন। নিন এবার ঘুমিয়ে পড়ুন, অনেক ধকল গেছে আজ। অনামিকা খাটের এক পাশে গিয়ে শুয়ে পড়তেই ধ্রুব চিন্তায় পড়ে গেল। তখন অনামিকা আবারও প্রশ্ন করল। ধ্রুব তখন কালকের রাতের মতো সিনক্রিয়েট হওয়ার ভয়ে অনামিকার পাশে বালিশ নিয়ে অন্য পাশ ঘরে চুপচাপ শুয়ে পড়ল। অনামিকা সেটা দেখে ঠোঁট টিপে হেসে ফেলল। ঘুমানোর আগে জাফরিন নিজের এলোমেলো ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছিল। তখন গুছাতে গিয়ে তার চোখ পড়ল পাশে রাখা বক্স দুটোর দিকে। একটা থেকে জুবরানের দেওয়া হ্যান্ডপিস আর অন্যটাতে ছিল আবিদের দেওয়া ব্রেসলেট। তখন কিছু একটা ভেবে জাফরিন অচেনা এক আশঙ্কা ভেতর খামচে ধরল। জাফরিন জানে আবিদ তার জুবরানের দুই ভাইয়ের দুইজনের মনেই তার প্রতি অনুভূতি রয়েছে, সেটা সে চেয়েও অস্বীকার করতে পারবে না। তার যে কোনো একজনের মন ভাঙতে হবে। ভেতরেই তার ভেতরটা খারাপ লাগা আর অনুশোচনা কাজ করছে। আবিদ সেই ছোটোবেলা থেকেই তার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সময় পাশে থেকেছে, তাকে ভরসা দিয়েছে, তার কাছে কথা বলছে। জাফরিন আবিদের অবদান কখনোই ভুলে যেতে পারবে না। আবিদের কষ্ট দেওয়ার কথা সে ভাবতেও পারে না। আচ্ছা, আবিদ তো অনেক দায়িত্ববান আর ধর্মপরায়ও একটা ছেলে। জাফরিনের তো উচিত ছিল তাকে বেছে নেওয়া। তাহলে তার হৃদয় কেন বারবার জুবরানের দিকে তাকে টানছে? জাফরিন সেই ভাবনার মাঝে আবার চলে গেল ফেলে আসা জুবরানের সাথে সেই বিগত দিনের মুহূর্তগুলো। শুরু থেকে জুবরান মুখে প্রকাশ না করলেও তার পদক্ষেপ জাফরিনের প্রতি নিজের যত্নগুলো তুলে ধরছে। তফাৎ একটাই, যে তার প্রকাশের ধরন ছিল ভিন্ন। আবিদ থেকে জুবরান চরিত্রের পুরোপুরি বিপরীত। আবিদ তার মনের অনুভূতিগুলো প্রকাশ করতে জানে, অন্যদিকে জুবরান নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে জানে না, কিন্তু তার কাজের মধ্যে সেগুলো প্রকাশ পায়। জাফরিনের ভাবনা সেদ ঘটল ফোনের আওয়াজে। ফাতেমা তাকে কল করছে। জাফরিন ফোনটা তুলে সালাম দিতেই ফাতেমা সালামের উত্তর নিয়ে বলল,